বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রীলঙ্কায় আছি এই মুহূর্তে। আজ সকাল থেকেই আমি এখানকার শ্রীলঙ্কার টেলিভিশনে তার উপরে যে ব্রেকিং নিউজ গুলো প্রচার পাচ্ছে এবং যেভাবে প্রচার পেয়েছে সেটা আমি আসলে অভিভূত হয়েছি। তিনি সার্কের একজন খুব উন্নত ছিলেন এবং বারবার শ্রীলঙ্কার টেলিভিশন এবং নিউজ এজেন্সি গুলো এগুলো বারবার বলতেছিল আর কি। তো যাই হোক, অর্থনৈতিক বিষয়ে আহ বেগম খালেদা জিয়ার অবদান, আমি মনে করি আমাদের অর্থনীতি বর্তমানে যে অচল অবস্থার ভিতরে আছে, এর আগে সে যে সচল অবস্থায় ছিল সেখানে তারই ছিল সবচেয়ে বেশি অবদান। কেননা 1991 সালে বিএনপি যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসলেন, তারা প্রথমেই দেখলেন, আমি আমার রাজস্ব বোর্ডের দৃষ্টিতেই বলতে পারি, যে তারা দেখলেন যে আমাদের আগের দশকে, অর্থাৎ এরশাদ সাহেবের আমলে, আমাদের উন্নয়ন বাজেটের পুরোটাই তো বিদেশি সাহায্য, তারপরও এমনকি রেভিনিউ বাজেটেরও কিছু টাকা ওই বিদেশি লোন করে নিয়ে এসে করতে হতো। প্রথমেই তিনি বললেন বা তারা ডিসিশন নিলেন যে না, দে মাস্ট হ্যাভ ওন রিসোর্সেস, অর্থাৎ নিজস্ব রেভিনিউ দরকার। এবং এই প্রথম তারা যে এটা করলেন, ভ্যাট আইনটা প্রবর্তন করলেন। জি। সেই ভ্যাট আইন প্রথম দিকে বেশ সমালোচনা থাকলেও অত্যন্ত দৃঢ়তার সাথে, এই যে আপসহীন কথাটা আপনারা বলছেন, সবাই আমরা জানি, কিন্তু সাইফুর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া তাদের যে একটা দৃঢ়চিত্ত মনোভাব যে না, অর্থনীতিকে ঠিক করতে হবে, সেই জন্য ভ্যাট আইনটার উপরে তারা যথেষ্ট দিলেন। তিনি প্রথম শিল্পনীতি ঘোষণা করলেন। তার আমলেই কিন্তু বিসেক, এই যে বেসরকারি মানে আমাদের পুঁজিবাজার, এটা প্রতিষ্ঠিত হয়। তার আমলেই সেই সময় ওই 91 থেকে 95 মধ্যে হচ্ছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠিত হয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়, এবং আমরা আর্টিকেল 8-এর আইএমএফ এর সেটা যোগ্যতা অর্জন করি। আমরা আমাদের কারেন্সির যে তারল্য মানে সিস্টেম করার যে ব্যাপারটা, তারল্যর যে 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 নীতিটা, সেটাও আমরা অর্জন করি। এবং এইভাবেই 1991 থেকে 95 পর্যন্ত কিন্তু আমাদের অর্থনীতি এমন একটা পর্যায়ে চলে গেল, যার জন্য আমরা লক্ষ্য করলাম যে আমাদের দেশে একটা প্রাইভেট সেক্টর লেড ইকোনমি যাত্রা শুরু হলো। প্রাইভেট লেড সেক্টর ইকোনমি যাত্রা শুরুর প্রথম ফলাফল আমরা পেলাম আমাদের যে গার্মেন্টস, রেডিমেড গার্মেন্ট শিল্প, নিজ নিজ উদ্যোক্তারা নিজে নিজেই বেরিয়ে আসলেন এবং তারা একটা অভূতপূর্ব অগ্রগতির দিকে আমাদের অর্থনীতিকে নিয়ে গেলেন। আমাদের ইপিজেড গুলো তখনই কার্যকর হয় বেশি। আমি নিজেও জাপানে ছিলাম, সেই সময় আমি জাপান থেকে 60টা বিনিয়োগকারী পৌঁছে, অর্থাৎ বিনিয়োগের ব্যাপারে, বিদেশি বিনিয়োগের ব্যাপারে, প্রাইভেট সেক্টরকে উদ্বুদ্ধকরণের ব্যাপারে নীতিগুলো ছিল অত্যন্ত খুব স্পষ্ট। ইভেন 2001 থেকে 2005 সালের মধ্যেও, সে সময় যে সমস্ত জটিলতাগুলো উদ্ভব হয়েছিল, যেমন আমরা জানি এমএফএ প্রবর্তন হয়েছিল 2005 সালে। আমরা আগের থেকে ভয় পাচ্ছিলাম যে এই এমএফএ পদে আমাদের গার্মেন্ট শিল্প টিকতে পারবে না বা অসুবিধা হবে, কিন্তু ঠিকই দেখেন তাদের মাথার থেকে এটা বেরিয়ে আসলো, এই যে ব্যাক টু ব্যাক এলসি সিস্টেম, তারপরে প্রণোদনা দেওয়া। তাই বলতেন বা তারা বলতেন, আমি আমি নিজের সাথে কাজ করেই দেখেছি, এই দৃষ্টিভঙ্গিটা ছিল যে আমার প্রাইভেট সেক্টর শিল্প যদি উন্নত হয়, চলমান থাকে, তাহলে আমি রেভিনিউ পাবো। রেভিনিউ আমাকে ঘাট ধরে আদায় করতে হবে না, আমি রেভিনিউ সেইভাবে পাবো সেইভাবে। এবং এনবিআর কে কিন্তু 1991 সালের আগে কেউ চিনতো না। এনবিআর কে শক্তিশালীকরণ, এর কাজকর্ম বৃদ্ধি, লোক সংখ্যা বৃদ্ধি, এগুলো কিন্তু সেই 91 সাল থেকেই শুরু হয়। তো সেই জন্য আমার মনে হয় জাতি তার কাছে এই ব্যাপারে বিশেষ কৃতজ্ঞ থাকবে যে আমাদের এই অর্থনীতিকে একটি স্বয়ংভর, স্বনির্ভর, শিল্প নির্ভর, বেসরকারি খাত নির্ভর হিসেবে গড়ে তোলার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি যথেষ্ট পদক্ষেপ নিয়েছিলেন, যেমনটি হেলাল সাহেব সুন্দরভাবে বললেন, এই যে শিশুদের শিক্ষা, তাদের শিশু বৃত্তি, তারপরে আরো অনেক ধরনের পদক্ষেপ কিন্তু নিয়ে একটা সামগ্রিকভাবে, যেমন আমরা এখন অনেকে বলে থাকেন অনেকগুলো সামাজিক কর্মসূচিতে সাহায্য, এগুলো সবগুলোর ইন্ট্রোডিউস কিন্তু ওই সময় 1991 থেকে 90 এর ভিতরে। এখন হয়তো তার কিছু সংখ্যা বেড়েছে, এটা বেড়েছে, কিন্তু সূচনাটা সেই সময় হয়েছে বলছেন।
শুরু কিন্তু হয়েছিল জি, সেই 1991-95 সালের ওই সময়ে। পরবর্তীকালে তার বিভিন্ন ধরনের জি, হয়েছে। আমরা জাপানের সাথে, আমি আবার এই কথাটা এইভাবে বলি, জাপানের সাথে আমরা এমন একটা সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম যে জাপানের সাথে 1977 সালে যে তাদের যে বিমানের যে হাইজ্যাক হয়েছিল, সেটি কিন্তু মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় অত্যন্ত দক্ষতার সাথে সেই হাইজ্যাক নাটকটি আমরা ইয়ে করতে পেরেছিলাম, যার জন্য জাপানিরা যথেষ্ট কৃতজ্ঞ ছিল। এবং সেই কৃতজ্ঞতার সূত্রটা ধরেই 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন জাপান তারা জাইকার একটা বিশেষভাবে একটা প্রোগ্রাম তারা নিল, যে 1995 সালে তারা জাইকা প্রোগ্রাম দিল যে আমি চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে একটা হাব তৈরি করব। চট্টগ্রাম বন্দর, ওদিকে ব্যাংকক, এদিকে বোম্বাই, এইভাবে একটা চট্টগ্রাম বন্দর একটা হাব হবে। সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর হবে, এই টানেল হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন, যেগুলো পরবর্তীকালে হয়েছে আর কি। কিন্তু সেই জিনিসটাই 1995 সালে জাইকার এই পরিকল্পনাটার মানে একদম সমূলে শেষ করে দেওয়া হলো 1996 সালের পরবর্তী সরকার এসে। মাত্র 15 দিনের মাথায় তারা একটা প্রাইভেট ইপিজেড আইন তৈরি করে চট্টগ্রামের অপোজিটে আনোয়ারার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা তারা কোরিয়াকে দিয়ে দিলেন। এবং সেই থেকে জাপানিরা সেই যে ফিরে গেলেন, আমরা শুধুমাত্র তাদের কাছ থেকে আন্তর্জাতিক বিমানবন্দরটাই নিতে পেরেছিলাম, আর কিছু পারা যায়নি। এখন আমরা বহু বিদেশি টাকা দিয়ে টানেল কাজ করেছি। আমি বলতে চাচ্ছি এই যে আমাদের স্বনির্ভর অর্থনীতির ভিত রচনা এবং তাকে পরিশীলিত করা, তাকে আরো বেশি উদ্বুদ্ধ করা, এই ব্যাপারে আহ বেগম খালেদা জিয়া এবং তার সরকার, আমি শ্রদ্ধার সাথে জনাব সাইফুর রহমান সাহেবেরও এ করি, কারণ তিনি সব সময় জি, সাইফুর রহমান সাহেব যে প্রস্তাব দিতেন সেগুলোকে তিনি মানে যথাযথভাবে সম্মান করতেন। আমি এত ধরনের ক্লোজ কোঅর্ডিনেশন আমি অনেকগুলো ক্যাবিনেটে বা দেখেছি। এত ক্লোজ কোঅর্ডিনেশন, ইট ইজ বিকজ অফ তার ওই যে পার্সোনাল দর্শন, তার অর্থনৈতিক দর্শনটা ছিল অত্যন্ত যেটা আমাদের এনবিআর এর ব্যাপারে বলা হতো এই যে আপনি তাকে জোর করে কর আদায় করে আপনি রেভিনিউ আর্ন করতে যাবেন না, আপনি তাকে কাজ করতে দেন, তাকে শিল্পের সুযোগ সুবিধা দেন এবং সে এই কাজগুলো ভালোভাবে করুক, জি, তারপরে আমি রেভিনিউ পাবো। জি, তাই এই আমার আমার বিষয় হচ্ছে আজকে জাতি শ্রদ্ধার সাথে এটা নিশ্চয়ই স্মরণ করবে যে আমাদের অর্থনীতির বর্তমানে হয়তো নানান কারণে এটা একটা অস্থির অবস্থার ভিতরে পড়ে গেছে, কিন্তু এই অবস্থায় ছিল না। এই জি, অর্থনীতি যথেষ্ট শক্তিশালী জি। ছিল, শক্তিশালী পথে এগোচ্ছিল।